রাত হতেই যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে আজ বিকেলেই তারা ঢাকা চলে যাবে, সেজন্য লাগেজগুলো সব গুছিয়ে রাখলো। দুপুরের খাওয়া শেষ করে তারা রিসোর্ট ছেড়ে বের হতে নিলে সাইদুল নামের লোকটা নিখিলকে ডেকে ওঠে। লোকটা নিখিলকে নিয়ে সাইডে গেল। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে গম্ভীর মুখে ফিরল। কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিল না। সারা রাস্তা কি যেন ভাবতে ভাবতে আসলো। ঢাকায় ফিরে দুটো খবর শুনছে আরাধ্যরা। এক হচ্ছে শ্রেয়া সাগর ছাড়া পেয়েছে, আর দুই হলো নীরার বিয়ে দিতে চাচ্ছে নিখিল। ছেলেকে এখনো কেউ জানে না। হুট করে এক দিনের মাঝে এমন সিদ্ধান্ত দেখে আরাধ্য কেমন একটা খটকা লাগলো। কি হয়েছে যে মেয়েকে বিয়ে দিতে চাইছে, আর কার সাথে বা বিয়ের কথাবার্তা হচ্ছে? পরের দিন বিকালে হসপিটালে যাওয়ার পথে রাস্তায় সাগর আর শ্রেয়াকে দেখতে পেল আরাধ্য। হাহি করতে করতে আইসক্রিম খাচ্ছে দু বেয়াদব নির্লজ্জগুলো। আরাধ্যর ইচ্ছে করলো পাশে থাকা ড্রেনে দুটোকে চোবাতে। আইসক্রিম কেন খাচ্ছে? গু খেতে পারে না বেয়াদবগুলো? খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মরতে পারে না? আরাধ্যের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। আরাধ্যর এখন মনে হচ্ছে ডক্টর না হয়ে পুলিশ হতো। দুদিন পর পর এদের থানায় ধরে নিয়ে উত্তম মাধ্যম দিত, বিভিন্ন কেসের ফেক মামলা ঢুকিয়ে দিত। সাতচুন্নি কথাকার। ঢাকায় আসার 4 দিন পর নীরাকে পাত্রপক্ষ দেখতে আসলো। নিখিল সন্ধ্যা ও রাতদের সকলকে দাওয়াত দিয়েছে। রাত বাদে সকলেই এসেছে, তবে পাত্রের জায়গায় সাইদুলকে দেখে চমকালো। এই ছেলেকে তো কক্সবাজারে দেখেছিল তারা। নিখিল সবার মুখের এক্সপ্রেশন দেখে ধীরস্থিরে হয়ে বলল, সাইদুল নীরাকে পছন্দ করে, আর আমি খোঁজ খবর নিয়েছি। রিসোর্টের মালিক, তার উপর বিজনেস করে। পরিবারে এক বাবা ছাড়া আর কেউ নেই। আরাধ্য সব শুনে বলল, তাই বলে মামা এত তাড়াতাড়ি নীরার বিয়ে দিবে? এত তাড়াতাড়ি কোথায়? এখন কাবিন করে রাখবে। নীরার পড়াশোনা শেষ হলে তারপর নিয়ে যাবে। আরও জিজ্ঞেস করল, নীরা রাজি আছে? বলল তো রাজি আছে। আরু চলে আসলো নীরার রুমে। নীরা তখন আয়নার সামনে বসা, পরনে তার পিঙ্ক কালারের শাড়ি। আরু গিয়ে পাশে দাঁড়ালো। মুখে কোনো হাসি নেই নীরার। আরু কাঁধে হাত রেখে বলল, তুমি রাজি বিয়েতে? নীরা স্মিত হাসলো। জি আপু। মন থেকে? হুম। আলহামদুলিল্লাহ, চলো যাওয়া যাক তাহলে। আরু নীরাকে নিয়ে চলে গেল। বসার ঘরে সাইদুল আর তার বাবা বসে আছে। সাইদুলের বাবা শফিক কথা বলছে নিখিলের সাথে। ছেলের পছন্দের কথা শুনেই চলে এসেছে সে বিয়ে ঠিক করতে। নীরাকে তাদের বেশ পছন্দ হয়েছে। হাতে আংটি পরিয়ে তারিখ ঠিক করলো কাবিনের। সাইদুল মুগ্ধ হয়ে দেখল নীরাকে। আংটি পরানোর শেষে তাদের দুজনকে আলাদা কথা বলার জন্য পাঠানো হলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে নীরা সাইদুল। কারো মুখে কথা নেই। সাইদুল নিজ থেকেই এই নীরবতা ভেঙে বলল, আজ আপনাকে চমৎকার লাগছে মিস নীরা। নীরা জবাব দিল, ধন্যবাদ। মন থেকে রাজি হয়েছেন তো? জি। ভেবে বলছেন তো? এখনো সময় আছে, ভেবে বলুন। সারা জীবনের ব্যাপার। ভেবেই রাজি হয়েছি। আচ্ছা বেশ, তাহলে বিয়েটা আপনার মেডিকেল পড়া শেষ হলেই করছি। হুম। চলুন তাহলে যাওয়া যাক। আগামী 1 সপ্তাহ পর কাবিনের তারিখ ঠিক করা হলো। বিকেল গড়াতেই আরুরা চলে আসলো নিজেদের বাসায়। আরাধ্য আসেনি, সেও বাড়ি থেকে সোজা হসপিটালে চলে গেছে। রাত 10টার দিকে খবর আসলো শ্রেয়ার স্বামী ইন্তেকাল করেছে। এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, রাত 9টা 15তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোকটার মৃত্যুর খবর শুনে সবাই ইন্নালিল্লাহ পড়লেন। আরুর আজকাল বাড়িতে একাই কাটে শাশুড়ির সাথে। ওনার শেষ হয়েছে কয়েক মাস আগেই, এখন মাস্টার্সে ভর্তি হবে। আরু ভাবছে মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবে। আজ আরাধ্য ফিরলে তাকে জানাবে। আরাধ্য দুপুরে বাড়ি আসলে আরু জানায় আরাধ্যের কোনো আপত্তি নেই। এইদিকে নীরার আকদের সময় হয়ে এসেছে, শপিং করা বাকি, অথচ আরাধ্য হসপিটালে ভীষণ চাপ। আরাধ্য তার ক্রেডিট কার্ড আরুর হাতে দিয়ে বলল, মায়ের সাথে গিয়ে শপিং করে নিও। বিকেলের পর সন্ধ্যা আর আরু বসুন্ধরা থেকে নিজেদের জন্য শপিং করে নেয়। নীরার আকদের সব শপিং সাইদুরদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বিছানায় রাখা সব। নীরা নির্মিষ চোখে তাকিয়ে দেখল তা। জীবন কি অদ্ভুত, তাই না? যারে চাওয়া হলো তাকে পাওয়া হলো না, আর যাকে চাইল না সে জীবনে নিজ থেকে বিনা আমন্ত্রণে চলে আসলো। নীরা লাল শাড়িটা পরে রেডি হয়ে নিল। আয়নায় শেষবার নিজেকে দেখে নিল। সুন্দর লাগছে তাকে।
সাধারণ সাজে। আরও পার্পেল কালারের 3 পিস পরেছে, আরাধ্য পরেছে ব্ল্যাক শার্ট প্যান্ট। কিছুটা অস্বস্তি লাগছে আরুর। খাওয়া দাওয়ার সময় বেশি খেতে পারেনি, আর বেয়াদব আরাধ্য ঠেসে ঠেসে খাবার দিয়েছিল। ইচ্ছে করছিল সবগুলো খাবার আরাধ্যর মুখে ঠুসে দিতে আরুর, কিন্তু পারেনি। কয়েক লোকমা খেয়েই উঠে এসেছে। সাইদুর আর নীরাকে পাশাপাশি বসিয়ে শুভ কাজটা সেরে ফেলা হলো। নীরার বুক ধুকপুক করছিল। নতুন এক অধ্যায় জীবনে পা রাখলো তারা আজ। সবাই দোয়া করলো তারা যেন সুখে থাকে। নীরার আকদের 1.5 সপ্তাহ পর থেকে আরুর শরীরটা আবার খারাপের দিকে চলে গেল। ঠিকমতো খায় না, বমি বমি ভাব, একটুতেই হাঁপিয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সন্ধ্যা আরুর এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। আবার কালো জাদু করেনি তো শ্রেয়া? সন্ধ্যা আরাধ্যকে খবর জানালো আরুর অবস্থা ভালো না, আগের মতো হয়ে গেছে। আরাধ্য ভ্রু কুঁচকে সে কথা শুনে। মাসি আবার সাহস করবে কালো জাদু করার? ভরসা নেই, করতেও পারে। আরাধ্য চলে আসলো বাসায়। রুমে ঢুকে দেখলো আরু ওয়াশরুম থেকে বের হচ্ছে। আরাধ্য খাটের উপরে বসে বলল, কিরে, শুনলাম বমি টমি করে বলে উল্টিয়ে ফেলেছিস সব। মাসি আবার কালা জাদু জাদু করলো নাকি? আরাধ্যর কথা শুনে আরু অসুস্থ শরীর নিয়ে বিছানায় বসলো। গিয়ে জিজ্ঞেস করুন আপনার মাসিকে, তার কোন পাকা ধানে আমি মহিষ চড়াইছিলাম। তার তো ক্ষেত নাই, পাকা ধান কি করে লাগাবে? সুইমিং পুলে লাগাইছিল। হয়েছে এবার? আরাধ্য পাশে বসলো, আরুর হাত ধরে বলল, কি সমস্যা তোর বল আমায়। বমি টমি করবি না, চল আবার কবিরাজের কাছে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। কেন? কালো জাদুর প্রভাব অনেক। সত্যি যদি মাসি করে তখন? করেনি কালো জাদু। তুই এত শিওর কি করে? অমনি। তাহলে একদম বমি টমি করবি না। গ্যাস উঠলে গ্যাসের ওষুধ খা। এভাবে বমি করতে থাকলে লোকজন ভাববে আমি বাপ হতে যাচ্ছি। কেউ তো দেখবে না বউ আমার গ্যাসের জন্য বমি করছে। আরু আরাধ্যর কথাটা শুনে পাশ থেকে কাঙ্ক্ষিত এক বস্তু আরাধ্যর সামনে মেলে ধরল। আরাধ্য ভ্রু কুচকালো। প্রেগনেন্সি কিট আসলো কই থেকে? এর উপর আবার 2টো লাল দাগও দেখাচ্ছে। কিন্তু কিভাবে কি হলো? সে তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল। কিভাবে হলো এটা? আপনি ছাড়া আর কে জানবে কিভাবে হলো? আপনিই তো করেছেন। বিশ্বাস হচ্ছে না বইন, আমি বাপ হচ্ছি। হাউ ইজ দিস পসিবল? আমি তো সতর্ক ছিলাম। ছিলেন না? তোকেই তো মানুষ করতে পারলাম না, বাচ্চা কি পারবো আমি মানুষ করতে? কি আশ্চর্য, আমাকে মানুষ করতে পারেননি মানে? আমি কি মানুষ নই? গরু ছাগল আমি? না না, না, সেটা মিন করিনি। আমি স্পষ্ট দেখলাম এটাই মিন করেছেন আপনি। আচ্ছা রাগ করিস না, কাউকে বলেছিস এটা? না। আমি এখন মুখ দেখাবো কি করে লোকজনের সামনে? হোয়াট? মুখ দেখাবেন কি করে মানে? লোকজন ভাববে আমাদের ইয়ে হয়ে গেছে। আরু পাশ থেকে বালিশ নিয়ে আরাধ্যর মুখে ছুঁড়ে দিয়ে বলল, আপনাকে আমি ছাদ থেকে ফেলে দিব বলে রাখলাম ফাজলামো করলে। আপনি খুশি হননি? আরাধ্য উঠে দাঁড়ালো। খুশি হইনি মানে? এই দেখ, খুশির ঠেলায় আমার কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আম্মা তুমি দাদি হতে যাচ্ছ, শুনছো? মিষ্টি আনতে বলো বাবাকে, আমি বাবা হতে যাচ্ছি। ছেলের আওয়াজ শুনে সন্ধ্যা চলে আসলো। কি বলছিস? ঠিক মতো শুনতে পাইনি। আরাধ্য মাকে এক হাত দিয়ে জড়িয়ে বলল, তুমি দাদি হচ্ছ, বাবা দাদা হচ্ছে। সন্ধ্যা ভ্রু কুচকালো। সত্যি? আরু উপর নিচ মাথা নাড়ল। সন্ধ্যা আরুর গালে কপালে চুমু খেলো। এই সুখবরটা সবাইকে জানাতে হবে। সেই দিনের সেই সন্ধ্যা এখন দাদিও হতে যাচ্ছে। বিকেলে রাত মিষ্টি ফলমূল নিয়ে আসলো ভাইয়ের বাড়ি। খবরটা শোনার পর থেকে আরুকে যেই দেখছে সেই আদর করে যাচ্ছে। কণার তো বিশ্বাসই হচ্ছে না সেই ছোট্ট আরু আজ মা হতে যাচ্ছে। কণা তো বলেই বসেছে মেয়েকে তার কাছে রাখবে কয়েকটা মাস। সে কথা শুনে তো আরাধ্যর চোখ মুখ শক্ত হয়ে এসেছিল। তার বউ আর উনি নিয়ে যাবে তার বাড়ি। বউ ছাড়া ঘুম হয় পুরুষ মানুষের? বউ নিয়ে যাবেন, নো সমস্যা, তবে রাত হলে দিয়ে যাবেন মেয়েকে। আপনার মেয়েকে ছাড়া আমার ঘুম হয় না। পরে দেখা যাবে প্রতিটি রাত আমার নির্ঘুমে ছটফট করতে করতে কাটছে। আরও পারছে না আরাধ্যের ঠোঁটটা সেলাই করে দিতে। আয়ুষ তো বোনের বাচ্চা হবে বলে সেই খুশি। নাম ঠিক করাও শেষ। মেয়ে হলে রাখবে রুষা, ছেলে হলে রাখবে রুশ। আয়ুষের এমন অদ্ভুত নাম শুনে আরাধ্য আয়ুষের মাথায় চাটি মেরে বলে, বাচ্চা আমার, নামও রাখবো আমি। তোর যখন বাচ্চা হবে তখন তুই তোর নামের সাথে নাম মিলিয়ে রুশ, রাশ, রাশিয়া যা পারিস রাখিস, নো প্রবলেম। আমার একটা বউ নেই, সেই না হওয়া বউয়ের বাচ্চা হচ্ছে না বলে এভাবে বলছো? এই দিন দিন না ব্রো, আমার একদিন বউ বাচ্চা সব হবে, দেখে নিও ইনশাল্লাহ। সন্ধ্যার পর কোনা মেয়েকে কয়েকটা দিনের জন্য রাখতে চাইলো। আরাধ্য জিজ্ঞেস করলো, কত দিনের জন্য চাচি? 4-5 দিন।
আরাধ্য বসা থেকে উঠে চলে গেল। কণা চুপসে গেল। রেগে টেগে গেল নাকি আরাধ্য? মিনিট পাঁচেক পর আরাধ্য আসলো, হাতে তার লাগেজ। আরু সেটা দেখে বলল, লাগেজ এনেছেন কেন? একেবারে দিয়ে দিচ্ছেন নাকি আমায়? আরাধ্য লাগেজটা গাড়িতে রেখে ভেতরে এসে বলল। চলুন চাচা চাচি যাওয়া যাক। সন্ধ্যা জিজ্ঞেস করলো, যাওয়া যাক মানে? আরও যতদিন ও বাড়িতে থাকবে আমিও ততদিন ও বাড়িতেই থাকবো। চাচি কোনো সমস্যা আছে এতে? না না, সমস্যা কেন থাকতে যাবে? তাহলে চলুন। আয়ুষ আরাধ্যর এমন কার্যকলাপ দেখে ভ্রু কুঁচকে বলল, মরে যাই তোমার নাটক দেখে ব্রো। আপু কি অযত্নে রাখতাম নাকি যে আপুর লেজ ধরে যাচ্ছ? আরাধ্য চাটি মারল। তোর সমস্যা কি? তোর জেলাস হয় নাকি? জেলাস হলে বিয়ে করে ফেল যা। তো দাও বিয়ে না করেছে কে? আমি করেছি না? হালা লুইচ্ছা শালা, এই বয়সে বিয়ে করতে চাস? শাট আপ, তুমি লুচু। আমি গুড বয়। তোমার ছেলে মেয়ে হলে না, আমার ছেলে মেয়েকে দিয়ে ছেঁকা খাওয়াবো। বলবো এই এই বাচ্চা যা ব্রুয়ের বাচ্চাকে ছেঁকা দিয়ে আয়। তোর এই আশায় এক বালতি জল ঢেলে দিলাম, যা। এ আরো চল তো। আরাধ্য চলে গেল। আরুকে নিয়ে সারা রাস্তা স্লো গতিতে গাড়ি চালিয়ে এসেছে আরাধ্য। কণাদের বাড়িতে এসে আরাধ্য আরুকে নিয়ে আরুর রুমে আসে। আয়ুষ এবার বিপাকে পড়ল। বোনের রুমটা তো সে নিজে নিয়ে নিয়েছিল, এখন আবার তার সেই রুমে ঘুমাতে হবে। আজকেও কি আয়ুষ বলবে ব্রোয়ের সাথে ঘুমাবে? না বাবা, আজ বললে তো ব্রো তাকে বেলকনি থেকে নিচে ফেলে দেবে। আরাধ্য আরুকে জিজ্ঞেস করল, কিছু খাবি? না। তাহলে ঘুমিয়ে পড়। না, তাহলে কি করতে চাস? রাত জাগবো আজ। আরাধ্যর চোখ জ্বলে উঠল খুশিতে। বিছানায় লাফিয়ে সে আরুর দিকে ঝুঁকে বলল, আই হ্যাভ নো সমস্যা, সারা রাত জাগতে পারবো। আরু আরাধ্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, সব সময় খালি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার। আজ আমি চাঁদ দেখবো, আকাশ দেখবো আজ। ওসব না দেখে আমাকে দেখ সারা রাত, ট্রাস্ট মি, বেশি এনজয় হবে। আরু বালিশ ছুঁড়ে দিল। বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি দেখুন আপনার নিজেকে। আমি ছাদে গেলাম। আরাধ্য আরুর হাত টেনে ধরল। আরু কিছু বোঝার আগেই আরুকে পাজা কোলে নিল। আরু চোখ মুখ খিচে ধরে বলল, একদম না, বলে রাখলাম। নামান আমাকে, ভালো হবে না বলে রাখছি। আরাধ্য আরুকে নিয়ে ছাদে আসলো। দোলনায় বসে বউকে সেভাবেই ধরে কোলে বসালো। তারপর গলায় ঠোঁট ছুঁয়ে বলল, দেখ আকাশ, চাঁদ আর শহর। আরু চোখ মেলে তাকালো। চারটা অর্ধেক হয়ে গেছে। আরু দেখলো তাদের, আর চোখে অনুভব করলো আরাধ্য তাকে এক ধ্যানে দেখেই চলছে। সেই জন্য বা হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে দিয়ে বলল, এদিকে কি দেখছেন? চাঁদ দেখুন। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে বলল, চাঁদই তো দেখছি। চাঁদ আমার পানে না, আকাশ পানে। আমার ব্যক্তিগত চাঁদ তোর মাঝে আছে, আমার ব্যক্তিগত চাঁদ তুই। তাই পৃথিবীর চাঁদ দেখে আমি কি করব? প্রেগনেন্সির 9 মাস হলো আরুর। আরাধ্য তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের কার্যক্রম শেষ করে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে বাসায়। নাইট শিফট খুব কম নেয়, একমাত্র ইমার্জেন্সি হলে। অন্য ডাক্তার না থাকলে তখন আরাধ্য চলে যায়। আজও একটা ইমার্জেন্সি থাকায় আরাধ্য এখনও বাড়ি ফেরেনি। দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ তুলে সময় দাঁড়িয়েছে 1টার ঘরে, অথচ আরুর চোখে বিন্দুমাত্র ঘুম নেই। ঘুম আসছে না। প্রেগনেন্সিটা বেশ প্যারা দেয় আরুকে। ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, হাঁটতে পারে না, বসে থাকতে পারে না, সব কিছুতেই হাঁপিয়ে যায়। পেট খানিকটা উঁচু হয়েছে। সেলার কামিজ রেখে এখন মেক্সি পরে আরু। শুয়ে থেকে পিঠ লেগে আসায় উঠে বসলো। পাশের টেবিল থেকে ল্যাম্পটা জ্বালাতেই নরম আলোয় রুমটা ঝলমল করে উঠল। শান্ত অথচ বিষণ্ণ আলোয় তার মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে লাগলো আয়নায়। মেক্সির হাতা গুটিয়ে পেটের উপরে হাত রাখে আরু। ওর ভেতরে যে ছোট্ট একটা প্রাণ নড়াচড়া করছে, সেই অনুভূতি অদ্ভুত এক শিহরণ জাগায় বুকে। কিন্তু এই অস্থির রাতে আরাধ্যের অনুপস্থিতিতে একটুখানি ভয়, একটুখানি কান্না আর অনেকখানি অভাববোধ হচ্ছে আরুর। সামনে থাকা ওয়াটার বোতল নিয়ে ঢকঢক করে কয়েক চুমুক দিল। তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে বাইরের আধার দেখে। হঠাৎ কেমন যেন মনে হলো আরাধ্যর ছায়া দেখা যাচ্ছে নিচের গেটের পাশে। আরু ভালো করে তাকিয়ে দেখলো না, ভ্রম ছিল তার এটা। আরু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই ফোনটা টুন করে বেজে ওঠে। আসতে আর সামান্য একটু দেরি হবে। পেশেন্ট স্টেবল না, জানি ঘুমোসনি, ঘুমিয়ে পড় লক্ষ্মীটি।
আরও মেসেজটা পড়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ দুটো অশ্রু ভেজা হলেও ঠোঁটে একটুখানি হাসি এসে বসে। ভালোবাসার মানুষটা রাত জাগে, প্রাণপণ যুদ্ধ করছে কারো জীবনের জন্য। সেই ভালোবাসা কি আর অভাব বোধে ভরে থাকে? বিছানায় ফিরে এসে ধীরে ধীরে পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলে, আমার জান বাচ্চাটা বাবা চলে আসবে, আমাদের এখন ঘুমানো উচিত। চোখ বন্ধ করতেই বুকের ভেতরটা আলতো করে স্পন্দিত হয়। কোলের ভেতরে জীবন, চোখের কোণে আশ্রয়, আর বুকের গভীরে শুধু অপেক্ষা। ঘুম আসে না, তবুও চোখ বন্ধ করে শুয়ে থাকে আরও। মাথার নিচে বালিশ, পাশে রাখা আরাধ্যের চাদরটা টেনে নিয়ে নিজের বুকে। সেই পরিচিত ঘ্রাণের খানিকটা প্রশান্তি নামে হৃদয়ের গভীরে। বাইরে কথা কুকুরের ডাক, হালকা ঠান্ডা বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তের জন্য যেন মনে হলো আরও আরাধ্যের দরজা ঠেলে ঢুকলো। না, ও আসেনি। তবু এই অপেক্ষারও এক নিজস্ব সৌন্দর্য আছে। আচমকা পেটের ভেতর একটু টুকরো নড়াচড়া অনুভব করলো আরও। চোখ বড় হয়ে গেল তার। হাত দিয়ে আলতোভাবে স্পর্শ করে পেটটাকে, আবার নড়ল। এই প্রথমবার এত স্পষ্ট করে টের পেল আরও। আনন্দ আর বিস্ময়ে চোখে জল এসে যায় তার। এই মুহূর্তটায় আরাধ্য থাকলে কতই না ভালো হতো। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। এক মুহূর্ত থেমে যায় পুরো পৃথিবী। আরও দম বন্ধ করে শুনে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। দরজাটা খুলে আরাধ্য প্রবেশ করে রুমে। আরুকে বিছানায় বসে থাকতে দেখে শান্ত গলায় আরু বলে ডেকে উঠল। আওয়াজটা এত শান্ত, এতটা আপন, এতটা আশ্বাসবাহী যে আরু ছুটে যেতে চায়। আরাধ্য সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপটা টেবিলে রেখে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে আসলো আরুর কাছে। বিছানায় না বসে ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে বসে জিজ্ঞেস করলো, ঘুমাতে বলেছিলাম তো। আরু আরাধ্যর এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, ঘুম আসছিল না তো, না আসলে ঘুমাবো কি করে? আরাধ্য এগিয়ে আরুর কপালে একটা আলতো চুমু দিয়ে বলে, ডিস্টার্ব করছে আমার মাটা? আরাধ্য হাসে পেটের দিকে তাকে বলে, পেটে আসার পর থেকে তো ডিস্টার্বই করে চলছে। আরাধ্য নিচু হয়ে পেটের উপরে কান রাখে। এক টুকরো মুহূর্তেই যেন সব কিছু থেমে যায়। সারাদিনের ক্লান্তি এখানে এসে বিলীন হয়ে যায়। আম্মুকে কষ্ট দেয় না মা, তুমি না গুড গার্ল? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আরাধ্য বাধা দেয়, বসা থেকে উঠে বলে, তোর কিছু করতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসবো। খেয়েছিস তুই রাতে? আরু জবাব দিল না। আরাধ্য বেশ বুঝলো মেয়েটা অপেক্ষা করছিল। তার মানে মেডিসিনও খাওয়া হয়নি, তাই তো? আমাকে জ্বালিয়ে মারবি দেখছি তুই আরু। আরাধ্য চট জলদি কোনো রকম ফ্রেশ হয়ে নিচে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনে। আরুকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে আরুকে মেডিসিন খাইয়ে দেয়। আরুকে শুয়ে চাদর টেনে দিতে গেলে পাশে নিজের শুয়েতের চাদরটা দেখে তপ্ত শ্বাস ফেলে। চাদরটা আলমারিতে রেখে বলল, আমি যদি পারতাম তাহলে তোকে আমার বুক কেটে সেই বুকের ভেতর ভরে হসপিটালে নিয়ে যেতাম। সারাদিন আমার উষ্ণতার ছোঁয়া পেতিস। তাই করুন না, না করেছে কে? আমার জন্য তো ভালোই হয়। হ্যাঁ, সেটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। বিয়ে করবে না বলা মেয়েটা আজকাল একটু বেশি মাতলামো করে বিয়ে করতে না চাও স্বামীকে। সেটাই কি হওয়ার নয়? আরাধ্য শুতে শুতে আরুকে টেনে বুকের মাঝে এনে চেপে ধরে বলল, নে এখন ঘুমা, ঘুম আসবে এখন। আরু মুস্কি হাসলো। আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পরে আরু ঘুমে তলিয়ে গেল। আরাধ্যর ঘুম আসলো না। আরুর প্রেগনেন্সির পর থেকে আরাধ্যর চোখে ঘুম কমই আসে। অজানা কারণে বুক সব সময় কাঁপে। মনে হয় সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু কিসের সেই বিপদ? রাতটা আরাধ্য নির্ঘুমই কাটালো। সকাল হতেই বিছানা ছেড়ে উঠে বাগানে যায় টাটকা ফল ছিঁড়তে গাছ থেকে। বাগানে আরাধ্য ফলের গাছের চারা কিনে এনে লাগিয়েছে ফল সতেজ কমলা, পেঁপে, আম, লিচু। এই গাছগুলো থেকে ফল ছিঁড়ে ধুয়ে ছুলে সাথে এক গ্লাস দুধ নিয়ে রুমে নিয়ে আসে, প্লেটে ফল সাজিয়ে টেবিলের উপরে প্লেট রেখে আরুকে ডেকে তুলে। আরু আড়মোড়া ভেঙে উঠে বসে। আরাধ্য ধরে নিয়ে ওয়াশরুমে যায়। আরুকে ভেতর থেকে দরজা লাগাতে মানা করেছে আরাধ্য ওয়াশরুমে যাওয়ার পর। কারণ যদি স্লিপ কেটে পড়ে টরে যায় তখন উদ্ধার করবে কি করে? জাস্ট দরজাটা চাপিয়ে আরু ফ্রেশ হয়ে আসলো। আরাধ্য দরজার বাইরে দাঁড়িয়েছিল। আরু বের হতেই আরুকে ধরে নিয়ে আসলো। রোজ সকালে এসব খেতে আরুর একটুকু ভালো লাগে না, কিন্তু আরাধ্য তো আরাধ্যই, কোনো কথা শুনে না।
তার কথা তার মেয়ে যেন সুস্থ সহিত পৃথিবীতে আসে। এখনো আলটা করেনি আরু, কিন্তু আরাধ্য শুধু মেয়ে মেয়ে করে। আরাধ্য আরুকে খাইয়ে দিয়ে নিজেও তৈরি হতে লাগলো হসপিটালের জন্য। আরু বিছানায় বসে পা দুলাতে দুলাতে আরাধ্যর দিকে গভীর দৃষ্টিপাত করলো। বেটা দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে আর আরু মহিলা হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে গেল। আরাধ্য আয়নার দিকে তাকিয়ে দেখলো আরুর মন খারাপ দেখে জিজ্ঞেস করলো, কি হলো তোর আবার? কিছু না। আরাধ্য আর ঘাটলো না। অ্যাপ্রনটা হাতে নিয়ে চলে যেতে নিলেই আরু পেছন থেকে ডেকে বলে, আরাধ্য শুনুন। আরাধ্য দাঁড়িয়ে গিয়ে বলল, বল শুনছি। আমাকে কতটা ভালোবাসেন? কপালে দু ভাঁজ পড়লো আরাধ্যের। হঠাৎ এই প্রশ্ন যে? মুড সুইং হয়েছে সেজন্য এমন প্রশ্ন, বলুন না। কি বলবো? কতটা ভালোবাসেন আমায়? আরাধ্য এগিয়ে এসে বলল, আমার ভালোবাসার পরিমাপ জানতে চাস? এখন বলুন না। বাসি না ভালো? জানতাম এটাই বলবেন। পুরান হয়ে গেছি তো এখন, নতুন কাউকে পাইছেন? আবার বলছেন? আপনি ভীষণ অসভ্য। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আজ জানলি? অনেক আগেই জেনেছি। এখন বলুন না কতটা ভালোবাসেন। আরাধ্য টেনে আনলো আরুকে। উঁচু পেটের উপর হাত রেখে বলল, পেটে একটা আসার পরও জিজ্ঞেস করছিস কতটা ভালোবাসি? ভালো না বাসলে পেটে এটা আসতো? আরু বোকা চাহনি নিয়ে বলল, ভালো না বাসলে কি পেটে এটা আসে নাকি? আসে তো। তাহলে? তাহলে তোর মাথা নিচে চল, মায়ের সাথে থাক। আরাধ্য আরুকে নিয়ে নিচে আসলো। সোফায় বসেছিল আয়ুষ সন্ধ্যা। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে গাল টেনে জিজ্ঞেস করলো, কিরে নটাঙ্কিবাজ, কি খবর তোর? স্কুলে না গিয়ে এখানে যে? আয়ুষ গাল থেকে আরাধ্যর হাত সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মাই গার্ল ব্রো। কেন, গালে কি সোনা বাধাই করে এসেছিস নাকি যে ধরলে খুলে পড়ে যাবে? ডায়মন্ড বাঁধিয়ে নিয়ে এসেছি। ইওর কোনো সমস্যা? নো সমস্যা আমার। আমি আমার বোন আর আমার ভাইগনাকে দেখতে এসেছি। আরাধ্য আয়ুষের কান টেনে বলল, শ্বশুরের বেটা শালা ভাগনা বলিস কেন? বল ভাগ্নি, আমার মেয়ে হবে। তুমি বললেই হলো নাকি? হ্যাঁ, থামবি তোরা? একটা হলেই হলো। আর আরাধ্য, হসপিটালে যা, দেরি হয়ে যাচ্ছে না? ব্রো, আমিও যাব তোমার সাথে। কথাটা বলে ব্যাগ থেকে আইসক্রিম বের করে আরুর হাতে দিয়ে বলল, আপু, তোর জন্য নিয়ে এসেছি। আসার পথে বাবা কিনে দিয়েছিল আমায়, খাইনি। আরু আরাধ্যর দিকে তাকালো, আইসক্রিম দেখিয়ে বলল, এটাকে বলে ভালোবাসা। আয়ুষ, তোর জন্য দোয়া করে দিলাম। সবচেয়ে সুন্দর বউ যেন তোর হয়। আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে বলল। হ্যাঁ, সেটা তো তোর ননদ। আরাধ্য আয়ুষের হাত টেনে বাহিরে নিয়ে আসলো। আর একটু থাকলেই আবার শুরু হয়ে যেত প্রেমের মহাবাক্য। এভাবে কেন টেনে আনলে? তাহলে কি তোর মতন মোটুকে কোলে করে নিয়ে আসতাম? একদম মোটু বলবে না আমায়। গাড়িতে ওঠ, তা না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব। উঠছি তো। আয়ুষ উঠে বসলো। আরাধ্য আয়ুষকে স্কুলে পৌঁছে নিজেও হসপিটালে চলে গেল। বিকেলের দিকে শরীফা আর কুনাল আসে আরুকে দেখতে। বসার ঘরে তারা তিনজন গল্প করে। কুনাল সন্ধ্যাকে জিজ্ঞাসা করে আরশি কোথায় আছে। আরশি রুমে আছে জেনে রুমে চলে আসে। আশি টেবিলে ড্রয়িং করছিল। কুনাল এসে পাশে দাঁড়িয়ে বলল, হাই প্রিটি গার্ল। আশি এবার তাকালো, কিছু বলল না। কুনাল ফের জিজ্ঞেস করলো, কেমন আছো? আশি ছোট করে জবাব দিল, ভালো। আচ্ছা, আয়ুষকে তুমি কি পছন্দ করো? না মানে ও তো একটু পাগলাতে টাইপের। দ্যাটস নান অফ ইউর বিজনেস। কুনাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফের বলল, আচ্ছা, তোমার কোথায় কোথায় ঘুরতে পছন্দ? কোথাও না। ইউ ক্যান লিভ মাই রুম প্লিজ, আমি ডিস্টার্ব ফিল করছি। কুনাল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। সন্ধ্যার পর আশি নিচ থেকে বলল সে চাচার বাসায় যেতে চায়। আশার পৌঁছে দিয়ে আসলো। আয়ুষ তো অবাকের চরম পর্যায়ে, তার চোখকে বিশ্বাস হচ্ছে না। হাতে চিমটি কাটে পরোক্ষ করে নিল আশি কি না আজ এখানে থাকবে। ও মাই গড, আয়ুষের তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। আয়ুষ আশির পাশে বসে খুশির সহিত বলল, I can't believe Aroshi, you come to my house. Oh my god, क्या ये ड्रीम नहीं तो? পাশ থেকে কোনা আয়ুষের মাথায় চাটি মেরে বলল, গাধা, ভুলভাল ইংরেজির সাথে আমার হিন্দি মেরে দিচ্ছিস, ভালো হবি না। উফ মা, আমার এই ইংরেজি ভালো। শুদ্ধভাবে বলতে গেলে ওয়ার্ড খুঁজতে হয়, সেন্টেন্স মিলাতে হয়। আমি কি বাহিরে নাকি যে শুদ্ধ ইংরেজি বলতে হবে? কোনা রান্নাঘরে গেল তরকারি নামাতে। আয়ুষ ভ্রু কুঁচকে আরশিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি হঠাৎ আমাদের বাসায় আজ আসলে কেন? হোয়াট ইউর ইন্টেনশন? বাবাকে ফোন করে আসতে বলো, আমি চলে যাব। এই না না, আমি জাস্ট জোক মেরেছি। ইউ স্টে মাই হাউস প্লিজ। ওকে। রাতের ডিনার সেরে প্রায় মধ্যরাত অবধি তারা গল্প করলো কোনার রুমে। তারপর আরশিকে নিজের সাথে নিয়ে ঘুমালো কোনা। বেচারা আয়ুষ জাগা পেল না।
তাকে তার বোনের রুমে গিয়ে ঘুমাতে হলো। পরন্ত এক বিকেলে আরু তার 8 মাসের উঁচু পেট নিয়ে মাঠে হাঁটতে এসেছে আরাধ্যর সাথে। আরাধ্যর আজ ডিউটি নেই হসপিটালের, সেজন্য আরাধ্য ভাবলো আরুকে নিয়ে বাইরে একটু হেঁটে আসা যাক। তাছাড়া সারাদিন মেয়েটার রুমের ভেতরেই বন্দি হয়ে থাকে। মাঠে এসেও বিপদে পড়ল আরাধ্য আরুকে নিয়ে। মাঠের এক প্রান্তে আইসক্রিমের ভ্যান দেখে বায়না করছে সে আইসক্রিম খাবে। আরাধ্য কড়া গলায় মানা করে দিয়েছে, কিন্তু আরু মানতে নারাজ, সে খাবেই। আরাধ্যর হাত ঝাঁকিয়ে বায়না করে ছোট বাচ্চাদের মতো করে বলছে, দেন না একটা আইসক্রিম কিনে। একটাই তো চেয়েছি। আচ্ছা যান, অর্ধেক খাবো, তবু কিনে দেন না। আরাধ্য হাত ছাড়িয়ে নিয়ে বুকে হাত গুজে বলল, না দিব না, ঠান্ডা লাগবে। আহা, একটা আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগবে না আমার। আরাধ্য 2 হাত বুক থেকে নামিয়ে এবার কোমরে নিয়ে বলল, তোর ঠান্ডা লাগার কথা কে বলছে? তুই খেলে আমার বাচ্চা ঠান্ডা লাগবে। আমার বাচ্চা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আরু রাগ হলো, তর্জনী তুলে রেগে বলল, এই বাচ্চা কার পেটে? আপনার নাকি আমার? আমার পেটে বাচ্চা, ওর ভালো মন্দ আপনি বেশি বুঝবেন আমার থেকে কখনোই না। ওর মা হয়ে আমি বলছি ও আইসক্রিম খেতে চাইছে, আপনি দিচ্ছেন না দেখে আমার নাড়ি ভুঁড়ি খামচিয়ে ধরছে। তাড়াতাড়ি দিন তো কিনে। তুই মা হলে আমি ওর বাপ, তার উপর একজন ডক্টর। তোর থেকে বেশি নলেজ আমার। তাই নো আইসক্রিম। বাচ্চা ডেলিভারি করে পৃথিবীতে ল্যান্ড করবে, তারপর আইসক্রিম কিনে দিব বক্স ধরে। আশ্চর্য, যদি মরে যাই বাচ্চা ল্যান্ড করতে গিয়ে তখন? আরাধ্য আরুর ঘাট ধরে আইসক্রিমের ভ্যানের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর কবরের সামনে রেখে আসবো আইসক্রিম, শুয়ে শুয়ে খাবি তখন হারামি। এই মামা একটা কোন দেন তো। দোকানদার কোন আইসক্রিম দিলে আরাধ্য সেটা আরুর হাতে দিয়ে টাকা পে করে। আরু আইসক্রিম হাতে পেয়ে খাওয়া শুরু করে দেয়। আহা, কি টেস্ট আইসক্রিমের। সে টেস্ট, তাই না? হ্যাঁ, সেই টেস্ট। এর থেকে ফলমূল খেতে গাধা, কাজে আসতো। সকাল বিকেল খাই তো ফলমূল। হয়েছে, কত খাস জানি তো, চল বেঞ্চে গিয়ে বসবি। আরাধ্য আরুর হাত ধরে বসলো বেঞ্চে। মাঠে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। আরু খেতে খেতে সেই বাচ্চাদের লাফালাফি দেখে হাসতে লাগলো। আরাধ্যর কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমাদের বাবুটা বড় হলে সেও এভাবে মাঠে দৌড়াদৌড়ি করে খেলবে, আর আমি আপনি এভাবেই বেঞ্চে বসে মুগ্ধ হয়ে ওর খেলা দেখব। আরাধ্য আরুর মাথায় গাল ঠেকিয়ে বলল, ইনশাআল্লাহ। আরু চোখ বুজে ফেলল। দূর থেকে মাগরিবের আজান ভেসে আসায় আরুকে নিয়ে বাড়ি চলে আসলো। রাত তখন প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধ, কোলাহলহীন। জানালার কাছে কাছে হালকা শিশির জমতে শুরু করেছে। নরম ঠান্ডা হাওয়ার পরশে পুরো বাড়িটার ভেতরে কেমন একটা নীরবতা মেখে আছে। রাতের খাওয়া শেষে আরু ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। 8 মাসের বিশাল পেট নিয়ে হাঁটা এখন তার কাছে একটা যুদ্ধের মতো। তবুও বারান্দায় না এসে যেন আর থাকা যায় না। চাঁদটা আজ ঠিক মাথার উপরে, নিঃশব্দে আলো ঢালছে পুরো উঠোন জুড়ে। চারিদিকে স্নিগ্ধ আকাশ, পরিষ্কার, আর বাতাসে হালকা একটা শীতলতা। বারান্দার এক কোণে রাখা মোটা কুশনের চেয়ারে গা এলিয়ে বসলো আরু। মাথা তুলে তাকাতেই চোখে পড়ল একটা পূর্ণ চাঁদ আলো ছড়িয়ে পৃথিবীকে কেমন যেন মায়াবী করে রেখেছে। হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে তার মুখে। 2 হাত পেটে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। চারিদিকে তাকিয়ে মনের মধ্যে হঠাৎ করে এক রকম আশ্চর্য শান্তি ভর করল। আরাধ্য দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরুকে দেখছিল। চোখে মুখে এমন এক প্রশান্তি যেন পৃথিবীর সব হাহাকার মুছে গেছে। সে সামনে এগিয়ে এসে পেছন থেকে বলে উঠল, আরো ঠান্ডা লেগে যাবে, চলো রুমে যাই। আরু চুপচাপ মাথা ঘুরিয়ে তাকালো। চাঁদ দেখছি তো, দেখুন না কত সুন্দর করে জ্বলছে। তুই চাঁদের থেকেও সুন্দর রে মনা, এখন আর পৃথিবীর চাঁদ দেখার সময় নেই। আরাধ্য আরুর হাত ধরে তুলে ঘরে নিয়ে আসলো, বিছানায় শুয়ে দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়বি, আরও কোনো কথা বলবি না। আরু বাধ্য মেয়ের মতো দ্রুত ঘুমিয়ে পড়ল। শরীরের ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে যে। আরাধ্য কিছুক্ষণ বই পড়ল, তারপর লাইট নিভিয়ে পাশে শুয়ে আরুর কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ আরাধ্যের ঘুম ভাঙলো আরুর চিৎকারে। আরু চিৎকার করে বলছে, মরে গেলাম। আরাধ্য ঘুম চোখে চমকে উঠে বসলো। অস্থির গলায় আরুর গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কোথায় ব্যথা করছে? আরুর চোখে পানি চলে আসলো ব্যথার কারণে। কোনো রকমই বলল, নিচে ব্যথা করছে,
ইন্টেন্স লাগছে, শ্বাস নিতে পারছি না ঠিক মতো। আরাধ্য 1 সেকেন্ড দেরি করলো না, চট করে উঠে জামা গায়ে চাপিয়ে আরুর ওড়না আরুর গলায় পেঁচিয়ে দিল। হসপিটালে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। আরুকে পাজা কোলে নিয়ে রুম থেকে বের হলো। মাকে গলা ছেড়ে ডেকে বলল, মা, আরুর পেইন উঠেছে। সন্ধ্যা আসার ছেলের ডাক পেয়ে বেরিয়ে আসে। আরাধ্য আরুকে গাড়িতে সন্ধ্যার কোলে মাথা দিয়ে শুয়ে দিয়ে ক্লিনিকে অলরেডি নার্সকে কল দিয়ে বলে দেয় সব রেডি করে রাখতে। আশার গাড়ি চালায়। মিনিট 20 মধ্যেই হাসপাতালে চলে আসে। আরুকে ভেতরে নেওয়ার সময় আরু বারবার বলছিল, আরাধ্য ভাই, কিছু হবে না তো আমাদের বাবুর? আরাধ্য আরুর হাত জড়িয়ে ধরে বলছিল,